100 বছর আগে যে আমরা ছিলাম, 100 বছর পরে আমরা নাই। আমরা বলবো একটি উন্নত সমাজের কথা, একটি উন্নত রাষ্ট্রের কথা। কবিরা, লেখকরা এই উন্নত সমাজের কথা বলবেন, উন্নত সমাজের স্বপ্ন দেখাবেন মানুষকে। এবং এই স্বপ্ন দেখার পরিবর্তে যদি কবি, সাহিত্যিকরা, লেখকরা গোষ্ঠীতে বিভক্ত হয়ে একজন অপরজনের বিরুদ্ধে বিষোদ্গার করেন, যেটা এখন চলছে, সেটা শুভ লক্ষণ বলে আমি মনে করি। আমি দেখি টিপু ভাই এই গোষ্ঠীতন্ত্রকে কতটা, আচ্ছা, পৃথিবীর যত সাহিত্য আন্দোলন এবং সাহিত্য তত্ত্ব সেটা গোষ্ঠীকেন্দ্রিক হয়েছে। গোষ্ঠীকেন্দ্রিক হয়েছে। এখন গোষ্ঠীর মধ্যে যেটা হয়, এটা হচ্ছে যখন হচ্ছে চিন্তার সংকটটা হয়, স্বপ্ন দেখার সংকটটা হয়, কল্পনার সংকটটা হয়, তখন গোষ্ঠী আর গোষ্ঠী থাকে না। এখন আমরা যদি পৃথিবীতে আপনি ধরেন এই সুরিয়ালিজম বলেন, দাদাইজম বলেন, সিম্বলিজম বলেন, সাহিত্যের নানা ধরনের তত্ত্ব, ফিউচারিজম, নানা কিছু, আপনি ধরেন পৃথিবীর সেরা সেরা সাহিত্যিকরা ওই এই চিন্তার মাধ্যমে তাদের যে স্বপ্ন, তারা যে সমাজকে একটা সাহিত্যের ইস্তেহার দেখাতে চায়, ওইখান থেকে এসেছে। আমাদের দেশে হয় নাই হচ্ছে, এটা প্রধান কারণ হচ্ছে আমাদের যে পাঠের যে গঠন, ওই অর্থে আমাদের এখানে হয় না। ইভেন কি আমরা যদি লালনকেও দেখি, হ্যাঁ, পদ্ধতিগত পাঠ, যে আমরা যদি নিরক্ষর লালনকেও দেখি, নিরক্ষর বলতেছি কোট আনকোট দিয়ে, নিরক্ষর পাঠককেও দেখি, তার একটা গোষ্ঠীতন্ত্র আছে, তার মধ্যে ফিলোসফি আছে, প্রশ্ন আছে, আর্গুমেন্ট আছে, একটা সমাজ ব্যবস্থা আছে, কৃষি ব্যবস্থার নানা পদ্ধতি আছে। এখন ধরুন দার্শনিকভাবে যদি চিন্তা করা হয়, আমাদের এখানেও ছিল। আপনি ধরুন শ্রী চৈতন্য যারা অনুসারী, এনলাইটেনমেন্টের, ইভেন কি কবির পর্যন্ত, কবিরের গান বা রামপ্রসাদের গান পর্যন্ত যদি আসেন, এটা কিন্তু চিন্তারই ফসল। বা তার যে কল্পনা, নানাভাবে সে হচ্ছে একই সঙ্গে সমাজের সঙ্গে যুক্ত হতে চায়, আবার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সে অধরাকেও ধরতে চায়, তার কল্পনাকেও ধরতে চায়, তার ঈশ্বরকেও ধরতে চায়। এখন একজন লেখক কি হতে চায়? লেখক হয়তো কেউ বলবেন যে হ্যাঁ, দুটা জিনিসই ধরবে। আমি বলতেছি যে মানুষ তো তার সাবজেক্ট, সে ব্যক্তি লেখে, লেখক কিন্তু একাই লেখে, কিন্তু তার লেখাটা যখন সমাজে গ্রাহ্য হয়, তখন আর ব্যক্তি থাকে না, তখন আমি থেকে আমরা হয়ে যায়। এই আমরা হয়ে যাওয়ার যে পদ্ধতিগত চিন্তা, ওইটাই হচ্ছে গোষ্ঠীতন্ত্রের কাজ। এই যে গোষ্ঠীবদ্ধ হওয়া মানে কি, আমরা, হ্যাঁ, এখানে কিন্তু আমি নাই, ব্যক্তির অস্তিত্ব ওইখানে শেষ হয়ে যায়। কিন্তু আমাদের এখানকার গোষ্ঠীটা শেষ পর্যন্ত ব্যক্তি হয়ে যায়। হ্যাঁ, আমাদের এখানে দেখা গেল যে একটা গোষ্ঠীর মধ্যে একজন ব্যক্তি প্রধান হয়ে সবকিছু করে। আমি বলতেছি যে এটা সবসময় ছিল সমাজে, গোষ্ঠীতান্ত্রিক সমাজ বা মাতৃতান্ত্রিক সমাজে দেখা গেল মাও প্রধান ছিল। আমি ওইভাবে দেখতেছি না। আমি বলছি যে সাহিত্যটা যখন ব্যক্তি থেকে আলাদা হয়ে যায়, মানে অপরের কাছে যায়, অপরের হয়ে যায়, তখন আমি সহ হয়, আমিকে বাদ দিয়ে না আর কি। আমার সাথে যে সম্পর্ক, সমাজে যে সম্পর্ক, আমার সঙ্গে চিন্তার যে সম্পর্ক, ওই সম্পর্কটা সাহিত্যই তৈরি করে। আর আরেকটা হচ্ছে নোমান যেটা বললো যে একটা ইন্টারনেটের কারণে বা নানা সোশ্যাল মিডিয়ার কারণে যে বিচ্ছিন্নতা, আমি মনে করি ওইটা বিচ্ছিন্নতা না, ওইটা এক ধরনের এঙ্গেজমেন্ট। এখন প্রযুক্তির এই উন্নতিটা আমরা গ্রহণ করব কি করব না, হ্যাঁ, এটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এখন আমি কিভাবে ইউটিলিটি তৈরি করতেছি, উপযোগিতা, এখানে হচ্ছে উপযোগিতা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি তো ইন্টারনেটে পড়ি, আমার ইবুক আছে, হ্যাঁ, আমাজন কিন্ডল আছে, আমি কিন্ডল ব্যবহার করি, ওইখানে আমার বই আছে, হাজার হাজার বই আছে। আমার যখন যেটা হয় আমি ওই রেফারেন্সটা নিতে পারি। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি হয়, হ্যাঁ, বেশি হয়, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে ওইভাবে দেখা ঠিক না। কিন্তু এখানে একটা সমস্যা আছে। ধরুন আমাদের এখানে যে ব্লগ জিনিসটা আসছে হচ্ছে প্রাতিষ্ঠানিক মিডিয়া থেকে, আলাদা কোনো জিনিস থেকে না। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক মিডিয়ার বাইরে আমরা সংবাদপত্রে দেখতাম কলমের নিচে কিছু চিঠিপত্র ছাপতো বিভিন্ন ইস্যু ভিত্তিক, হ্যাঁ, ওই অর্থে আপনি ভাবতে পারেন যে এটা ব্লগ, কিন্তু ব্লগটা সিগনিফিকেন্ট হয়ে উঠেছে। যেমন পৃথিবীর অনেক সেরা নেকেড পাঞ্চ নামে একটা ব্লগ আছে, ওইখানে পৃথিবীর সেরা সেরা ফিলোসোফাররা লেখে, তাত্ত্বিকরা লেখে, কন্টেম্পোরারি লেফট রিভিউ আছে, কন্টেম্পোরারি লিটারেচার, এসব জিনিস নিয়ে বিস্তর আলোচনা হয়। আমি তো এগুলো পড়ি, আমার ভালো লাগে। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে ব্যবহার করতেছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আর হচ্ছে একটা লেখা বা একটা কবিতা তুলে দিয়ে যে কমেন্ট, ওইটা এখানে যেটা সমস্যা, যে কোনো সম্পাদনা, আমি যখন একটা লেখা লিখি, আমি অনেক কিছু ভেবে লিখি, আমার কল্পনার সর্বোচ্চ চেষ্টাটা আমার লেখার মধ্যে রাখতে চাই, কিন্তু আমি যখন এটা সম্পাদনা বিহীন দেই, তখন হয়তো এই জিনিসটার কিছুটা দুর্বলতা থাকে, থাকে, যার ফলে এটার যে ধরনের প্রভাব তৈরি করার কথা একটা সমাজে, ওটা কিন্তু হচ্ছে না। কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সোশ্যাল মিডিয়া থেকে অনেক আন্দোলন হয়েছে, যেগুলো হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া নিয়েছে, এটারও শিক্ষার বিষয় আছে। আমি বলতেছি
মেইন স্ট্রিম মিডিয়া শুধু শিখাবে না, ওইখান থেকেও শিখার বিষয় আছে। দুইটা পরস্পরের সাথে যদি শিক্ষণীয় বিষয়গুলো আদান প্রদান হয় হ্যাঁ, তাতে সেটা তো হয়তো অবশ্যই ভালো। এখন যে ব্লগ নিয়ে যেটা কথা হচ্ছে যে ব্লগে আমি কি লিখছি সেটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। কি উদ্দেশ্যে লিখছি। এখন এইটাকে এই যে আলোচনার মধ্যে নিয়ে আসা বা সবকিছু মিলাই যে ব্লগার, এখন আপনি তো ওই যে চিঠিপত্র তো লিখলে তো লিখতেই পারেন, হ্যাঁ, কিন্তু আমরা কি লিখছি এটা কি আসলে যারা টিপু ভাই খুব ভালো বলেছেন যে অন্য জায়গায় দার্শনিকেরা লিখেন, প্রতিষ্ঠিত সাহিত্যিকরাও ব্লগ লিখেন, তা আমাদের এখানে ব্লগ লিখছেন কারা? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে ব্লগটা যেটা বলেছেন টিপু ভাই, ব্লগটা হচ্ছে সম্পাদকীয় পাতার নিচে চিঠিপত্র কলাম লেখে, এটাকে যদি আমরা প্রযুক্তির জায়গায় নিয়ে যাই, পাঠকের মতামত উন্মুক্ত, আসলে প্রত্যেকটা মানুষ তো নিজেকে প্রকাশ করতে চায়, নিজের কথাগুলো তিনি বলতে চান, তো বলার জন্য কোনো স্পেস যখন প্রতিষ্ঠিত গণমাধ্যমে পান না তখন তিনি ব্লগে যান, ফেসবুকে যান। কিন্তু একটা ব্লগে যখন আমি একটা লেখা লিখছি, এটার পাঠক উন্মুক্ত, সবাই দেখছে। আমি যে জ্ঞানটা, যে প্রজ্ঞা ধারণ করি, কিংবা তুষার আব্দুল্লাহ কিংবা সাখাওয়াত টিপু যে প্রজ্ঞা ধারণ করেন, ঢাকার বাইরে গ্রামের একটা ছেলে, যে ছেলেটা ক্লাস 10-এ পড়ছে কিংবা ইন্টারমিডিয়েট ডিগ্রি পড়ছে, সে একই প্রজ্ঞা একই জ্ঞান কিন্তু রাখে না, সেও একই লেখাটাই পড়ছে। আমি যা বুঝছি আমার জায়গা থেকে, সে উল্টোটাই বুঝছে পুরোটা। ফলে এক ধরনের সাংঘর্ষিক জায়গায় পুরো ব্যাপারটা চলে যাচ্ছে। তো আমার কাছে যেটা, আমি গত বেশ কিছুদিনের যে আমি পর্যবেক্ষণ করলাম যে জিনিসটা, যে ব্লগের লেখাগুলো আমি কি লিখবো না সেটা অবশ্যই কেউ নির্ধারণ করে দিবে না, আমি আমার ইচ্ছা মতোই লিখবো, কিন্তু এমন কোনো লেখা উচিত না যেটা সোসাইটিতে, সমাজে অস্থিরতা তৈরি করে। হ্যাঁ, আমি বলছি না যে সেটা লেখা হচ্ছে ব্লগে, উচিত না বলছি যে সোসাইটিতে, কেননা একটা দেশের সব মানুষ তো একই সমান হয় না, বিভিন্ন ধরনের মানুষ হয়। আবার এটার উল্টো কথাও আছে। আমি কেন যে আমার ব্লগের মধ্যে আমিও মুক্তভাবে লিখছি, যিনি এই ব্লগ পড়তে চান না তিনি কেন এসে পড়ছেন, তিনি না পড়লেই তো হয়। হ্যাঁ, এই উল্টো এই প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া আছে। কিন্তু ব্লগের লেখা মানে শুধুমাত্র ধরেন যে মানে পৃথিবীর অনেক বিষয় আছে, বিষয়ের তো অভাব নেই, তো সেই জায়গায় কেন আমি শুধু ধর্ম নিয়ে লিখবো? হ্যাঁ, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কারা লিখছেন, যে ধর্ম নিয়ে যারা লেখার, আমি খুব ছোটভাবেই বলি, যারা লেখার যোগ্যতা রাখেন তারা লিখছেন, নাকি আমি মানে আমি আলোচিত হওয়ার জন্য আমার ভাবছি যে এই জায়গাটা খুব স্পর্শকাতর, লিখলে পর আমার নামটা হয়তো ছড়িয়ে যেতে পারে। আমার কাছে যেটা খুব মনে হয় যে ধর্ম নিয়ে যারা লিখছেন তারা ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান না রেখে, আমি স্পষ্টভাবেই বলছি, আমি ব্লগারদের খাটো করছি না, ধর্ম খুবই গুরুত্বপূর্ণ, খুবই গভীরের একটা ব্যাপার। আমাকে ইসলাম বুঝতে হলে শুধু ইসলাম বুঝতে হবে না, আমাকে একই সঙ্গে বাইবেলটাও বুঝতে হবে, আমাকে হিন্দু ধর্মটাও বুঝতে হবে, পৃথিবীর অন্যান্য যে ধর্মগুলো আছে এটার কন্টিনিউটি, যেটা ধারাবাহিকতা, যেটা আমাকে বুঝতে হবে। আমি উপনিষদ সম্পর্কে না জেনে, আমি রামায়ণ বেদ সম্পর্কে না জেনে, আমি কোরআন হাদিস সম্পর্কে ফিকহ সম্পর্কে না জেনে, আমি কোনো কিছু না জেনে একটা মন্তব্য করে ফেলছি, ফলে এই মন্তব্যটা বেফাস মন্তব্য হিসেবে আখ্যায়িত হচ্ছে। এটা সমাজ এটাকে নিতে পারছে না। অবশ্যই আমি ধর্ম নিয়ে সমালোচনা করতে পারবো। সতীদাহ প্রথা নিয়ে কি সমালোচনা হয়নি? সতীদাহ হিন্দুদের মধ্যে সবচেয়ে, হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে একটা বাজে প্রথা ছিল সতীদাহ প্রথা। সমালোচনা হওয়ার ফলে এই সতীদাহ প্রথা রদ হয়েছে, বন্ধ হয়েছে। ইসলামের মধ্যেও যদি কোনো ওইরকম কোনো সমালোচনা মানে কুপ্রথা থাকে, আমরা সেটা সমালোচনা করতেই পারি, কেউ করতেই পারে, কিন্তু সেটা জেনে বুঝে, হ্যাঁ, ধর্মীয় চর্চার মাধ্যমে অনেক কিছু ঢুকে পড়ে, হ্যাঁ, সেটা জেনে বুঝে তারপরে সমালোচনা করব। আমি জানলাম না কোরআন সম্পর্কে, আমি বেদ সম্পর্কে কোনো কিছু জানলাম না, আমি এক কথায় এক বাক্যে খারিজ করে দিচ্ছি যাচ্ছে পাবে, এই চর্চাটাকে আমি খুব পজিটিভলি দেখি না। আমি মনে করি এটাকে একটু সংশোধন হওয়া দরকার। তাও এটাও বলছি না যে এটার আইন করে এটাকে বন্ধ করতে হবে। আমরা যারা জ্ঞান চর্চা করছি, আমরা যারা ব্লগে লিখছি কিংবা ব্লগে লিখছেন যারা, পত্রপত্রিকা লিখছেন যারা, তাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে, সহিষ্ণুতারও দরকার আছে। আচ্ছা, আমি ব্লগের পুরানো একটু গল্প করি। বেশ আগে মানে একটা ব্লগ আমি সবসময় দেখতাম, এটা হচ্ছে একটা আমেরিকান ব্লগ, অল্টারনেটিভ মিডিয়া, জিনেট। ওইটাতে হচ্ছে চমস্কি, মূলত চমস্কি কেন্দ্র করে, হ্যাঁ, নোয়াম চমস্কিকে কেন্দ্র করে ওই ব্লগটা শুরু হয় বেশ আগে আর কি। তো তখন আজ থেকে প্রায় 14-15 বছর আগের কথা বলতেছে। ওখানে মাইকেল আলবার্ট হচ্ছে ওইটার সম্পাদক। তো ওইখানে ব্লগে যারা লিখতো, আমি দেখতাম যে পৃথিবীর সেরা লেখকরাই লিখতো। ফলে যে কোনো ইন্টারপ্রিটেশন পাশ্চাত্য জগতের চলমান বিষয়, কারেন্ট ইভেন্ট, হিস্ট্রিক্যাল বিষয়, অ্যাস্থেটিক্যাল বিষয়, নানা পলিটিক্যাল থিওরি, নানা ধরনের জিনিসপত্র আর কি, ওইটা হচ্ছে
নিউ ইয়র্ক টাইমস বা যেসব ওয়াশিংটন পোস্ট, যেসব মেইন স্ট্রিম মিডিয়া যে নিউজকে ধারণ করতে পারে না, ওরা ওই ধরনের জিনিসগুলোর ইন্টারপ্রিটেশন করতো। এখন আমাদের এখানে কিন্তু ব্লগটা ওইভাবে গড়ে ওঠে নাই। আমাদের এখানে হচ্ছে একটা ব্লগটা গড়ে উঠেছে এমন মানে আনপ্রফেশনাল জায়গা থেকে, যেটা হচ্ছে যে মানে এটা কোনো ইয়ে নাই আর কি, কে কোথায় কি করতেছে এটা এতদিন তো কোনো ইয়ে হয়নি, যেহেতু এটা নানাভাবে সমাজের মধ্যে একদম অভিভাবকত্ব না। হ্যাঁ হ্যাঁ এক ধরনের প্রভাব ফেলছে। এখন হয়তো আমাদের কিছুটা টনক নড়েছে। এখন এই টনক নড়াটা মানে ওইভাবে এটা ঠিক হয়ে যাবে, আমি খুব পজিটিভলি দেখি। আমি বলতেছি যে হয়তো মানুষের চিন্তার ঘাটতি থাকে, নানা কিছু থাকে, একটা সমাজের নতুন জিনিস আসলে এটা ওটা প্রক্রিয়ার মধ্যে ওটা দিয়ে ব্যবহার যে- করতেও সমস্যা হয়। মানে নতুন টেকনোলজি যখন আসে, একটা অ্যান্ড্রয়েড ফোন যখন আসছে, তখন হয়তো এটা কিভাবে ব্যবহার করবে আমাদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করে। এখন এটা মানুষ এখন খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করতেছে। আমি বলতেছি টেকনোলজির যে সহজ ব্যবহার, এই ব্যবহারের ফলে এটা ব্যবহারের যে বিভিন্ন মানে সিস্টেমেটিক পদ্ধতি আছে, ওই পদ্ধতিগুলো মানুষ আস্তে আস্তে শিখবে। আমি বলতেছি এটা পজিটিভ অর্থে, এটা যে কেউ করতে পারে। একটা অনেক ভালো জিনিস হয় না, অনেক ভালো জিনিস হয়। আমি বলতেছি সব খারাপ অর্থে না, ভালো জিনিসও হয়। এখন এটা হয়তো যে সম্পাদনা করেন, ব্লগটা চালান, যারা কোঅর্ডিনেটর, হয়তো তাদের ওই ধরনের জ্ঞান বা পারদর্শিতা থাকো বাঞ্ছনীয়, আমি মনে করি এটা। তরুণরা এই যে সৃজনশীল কাজের মধ্যে, শুধু তো লেখালেখি সৃজনশীল না, চিন্তাটাও সৃজনশীল সব ক্ষেত্রেই। না, সৃজনশীলতা আগের চেয়ে নিঃসন্দেহে অনেক বেশি আমি মনে করি। টেকনোলজিতে তরুণদের সৃজনশীলতা অনেক বেশি। এখন আজ থেকে হুবেদের সময়কালের যে তরুণ যা ভাবতে পারতো না বা চিন্তা করতে পারো না, আজকের 15 বছর 20 বছর পরের যে দশকের বা 0 দশক কিংবা তার পরবর্তী দশকের তরুণরা তার চেয়ে আরো উন্নত, বেশি ভালো ভাবতে পারছে। এবং একটা বিশাল লেখক গোষ্ঠী, পাঠক গোষ্ঠী যে ফেসবুকের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে তৈরি হয়ে গেছে, যারা খবরাখবর রাখছে বাংলাদেশে বসে, তারা বিশ্বের খবর রাখছে, ওয়াশিংটন পোস্ট পড়ছে, তেহেলকা পড়ছে বাংলাদেশে বসে। এটা খুবই একটা পজিটিভ ব্যাপার। এবং একই সঙ্গে তারা চিন্তা করতে পারছে, তাদের চিন্তার দরজাগুলো খুলে গেছে, সৃজনশীলতার দরজাগুলো খুলে গেছে। এটা খুব ভালো ব্যাপার। কিন্তু আবার এক ধরনের স্থবিরতাও পাশাপাশি দেখতে পাই। প্রতিটা জিনিসের ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে। যে আমরা সার্বক্ষণিক যদি একটা জিনিসের মধ্যে পড়ে থাকি, আমাদের পাঠের যে শুধুমাত্র পাঠ তো ইন্টারনেটের মাধ্যমে সব পাঠ না। যেমন আমি কখনোই ইন্টারনেটে পড়তে পারি না, এটা আমার চোখ সয় না। আমাকে অবশ্যই চিরায়ত মাধ্যম বই লাগে, মলাট লাগবে। বই ছাড়া আমি কখনোই পড়তে পারি না। আমাকে প্রতিদিন 3 ঘন্টা বই পড়তেই হবে। না পড়লে মনে হয় যেন আজকে কোনো কিছু আমি পাইনি, আজকে কি যেন আমার কাজটা হয়নি, এরকম একটা ব্যাপার। আমরা ভেসে যাওয়ার আমি ওইভাবে দেখি না, ভেসে যাওয়ার ব্যাপার না আর কি। একজন লেখকের কাজ কি? প্রথম কাজ হচ্ছে চিন্তা করা, মানে চিন্তা করতে পারা, কল্পনা করতে পারা। তারপর হচ্ছে প্রশ্ন তুলতে পারা এবং প্রশ্নের সন্ধান নানাভাবে দেখা, উপর থেকে দেখা, ডান থেকে দেখা, নিচ থেকে দেখা, নানা দিক থেকে, বাম থেকে দেখা। এখন এই কাজটা করতে পারাটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ লেখক হিসেবে। এখন তরুণদের মধ্যে ওই সম্ভাবনা যে নাই তা কিন্তু না, হয়তো আছে, আমাদের চোখে পড়ছে না বা পড়বে ভবিষ্যতে। এখন এই পড়াটা আমরা কিভাবে সমাজের কাছে পৌঁছাতে পারি, এখন নানা পদ্ধতিতে হইতে পারে। একটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া। মেইন স্ট্রিম মিডিয়া, আমাদের এখানে মেইন স্ট্রিম মিডিয়া কি? বাংলা একাডেমি, যদি সর্বোচ্চ প্রতিষ্ঠান ধরে সাহিত্যের বা বুদ্ধিবৃত্তির গবেষণার জায়গা, সে অর্থে বাংলা একাডেমির কোনো প্রভাবই নাই সমাজের উপর। হ্যাঁ, প্রভাব নাই এই অর্থে তরুণদের উপর তো নাই। মানে মানে একটা পর্যায় পর্যন্ত এসে বাংলা একাডেমি হচ্ছে এত দলীয়করণ ঘটছে, নানাভাবে নিয়োগ, নানা কিছু, এটার মান যে রক্ষা করবে ওই মানটাও রক্ষা করতে পারেনি। এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার। তারপর হচ্ছে ধরেন দৈনিক পত্রিকার যে সাময়িকী, এগুলোর কোনো প্রভাব নাই সমাজে। হ্যাঁ, প্রভাব নাই এই অর্থে দেখা গেল যে, আমি একটা উদাহরণ দিই, কাউকে খাটো করার জন্য বলতেছি না, যে বাংলাদেশের যে সর্বোচ্চ পত্রিকার যে মানে প্রধান পত্রিকা, যেটা বলা হয় যে সবচেয়ে লার্জেস্ট সার্কুলেটেড পত্রিকা, ওইখানে হ্যাঁ দাবি না, এটা আমরা রিয়েল ধরে নেই। ওইটাতে যদি কোনো সাহিত্যিককে মানে ভালোভাবে প্রেজেন্টেশন হয়, মানে সাহিত্যের সবকিছু তার দেখা গেলো তার বই আমার চাইতে বা অন্য কারো চাইতে খুব বেশি বিক্রি হয় না। আমার জেনারেশনের কথা বলতেছে, আমি সিনিয়রদের কথা বলতেছি না। এখন এটা কেন হয়? এটা কেন হয় যে এটা কোনো প্রভাব নাই। আমি প্রভাব নাই ওই অর্থে উদাহরণটা দিলাম আর কি। আমি একটা সাহিত্য পত্রিকা করি দীর্ঘদিন ধরে, 6 বছর। এর বিপরীতে আছে নতুন ধারার বিপরীতে আছে কালিকলম বা একই সঙ্গে আমি বলতেছি যে আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা দেখা গেল যে আমি মানে প্রচুর নতুন লেখকের লেখা ছাপছি,
কিন্তু দেখা গেল যে এটা যে একটা লেখার যে ধারাবাহিকতা আছে বা উত্তর সমৃদ্ধি ঘটবে, তার মধ্যে ইয়ে ঘটবে, ওই জিনিসটা কম আমাদের এখানে। দেখা গেল যে লেখা তো দীর্ঘ প্রক্রিয়ার কাজ, একজন মানুষ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে চায় বা লেখার জন্য আসে। এখন এই দীর্ঘ প্রক্রিয়াটা আমাদের যে সামাজিক বাস্তবতা, তাকে লেখক থাকতে আমরা দেয় না। দেখেছি যে দু একটি যে আপনি যে একটি সাহিত্য পত্রিকার কথা বললেন বা বড় পত্রিকার কথা বললেন বা জনপ্রিয় পত্রিকার কথা বললেন, তারা অনেক পুরস্কার দিয়েও পরে তুলে নিতে হয়েছে, বিব্রতকর অবস্থা তাদের পড়তে হয়েছে। পুরস্কার তো সাহিত্যের মানদণ্ড না। না, না, কেন মানে না, তার মানেটা কি? মানে তারা যে আমি এদেরকে যে পুরস্কৃত অর্থে করছে- পুরস্কার জিনিসটা দেয় কেন, হ্যাঁ। এটা হচ্ছে সাহিত্যের একটা ভ্যালু অ্যাড করে, মূল্য নির্ধারণ করে। আপনি মূল্য নির্ধারণ করলেন, এখন এই মূল্য নির্ধারণের কিন্তু কন্টিনিউশন নাই। দেখা গেল যে আমাদের এখানে যারা পুরস্কার পায় তাদের বই কম চলা শুরু হয়। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। মানে পাশ্চাত্য জগতে দেখা যায় যখন একটা বইকে পুরস্কৃত করা হয় তার সঙ্গে ভ্যালু অ্যাড হয়, তার মানে তার বই আরো বেশি চলবে, আরো বেশি চলবে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে এটা কমে যায়। এটা প্রধান কারণটা কি? প্রধান কারণটা হচ্ছে যে আমরা যে একটা সমাজ দেখতে চাই, যেভাবে চিন্তা করতে চাই, মানুষের চিন্তার সাথে এটা যে দূরত্ব, আমি বিচ্ছিন্নতার কথা বলেছিলাম শুরুতে, ওই বিচ্ছিন্নতার ফলাফল হচ্ছে এটা। এখন এটা থেকে উত্তরণের উপায় কি? আমাদের ওই রাস্তাটা বের করতে হবে। এখন এই প্রতিষ্ঠানগুলা, আমি বলতেছি এই প্রতিষ্ঠানগুলো যদি তাদের দায়িত্ব সার্বিকভাবে পালন করে, হয়তো এটার একটা মানে পজিটিভ রেজাল্ট আসবে, বা যেটাকে আমরা অগ্রসর একটা সমাজ দেখতে চাই, ওই অর্থে আর কি। যেটা টিউ ভাই বললেন যে বাংলা একাডেমি নিষ্ক্রিয়, তার কাছ থেকে কিছু পাওয়া যাচ্ছে না। আসলে শিল্পকলা একাডেমিকেও যদি বলি, হ্যাঁ, তারা কতটুকু কাজ করছে, আর আমাদের পত্রিকাগুলো যেভাবে কাজ করছে। হ্যাঁ, মানে যেটা আমার পর্যবেক্ষণ, আমি টিউবের সঙ্গে আংশিক একমত, আবার পুরোপুরি একমত না। কেননা আমাদের স্বাধীনতা পরবর্তী কালে আমাদের সবচেয়ে যে জায়গাটা অ্যাডভান্স হয়েছে, অগ্রসর হয়েছে, সেটা নাটক। থিয়েটার কর্মীরা উদীচীর মাধ্যমে, ছায়ানটের মাধ্যমে অনেক সমাজকে অনেক বেশি অগ্রসরতার পথে এগিয়ে নিচ্ছে। হ্যাঁ, শিল্পকলা একাডেমি কতটুকু এটাকে ছায়া দিয়ে রাখছে সেটা অন্য আলোচনা। না, গতকালও বাংলা একাডেমি যা করার দরকার ছিল, আমি অবশ্যই টিউবের সঙ্গে একমত যে সেটা করছে না বাংলা একাডেমি। বাংলা একাডেমি শামসুজ্জামান খান আসার পর থেকে আমি তার অনেক ভালো কাজ দেখেছি। আবার আরো বেশি যে ডিমান্ডটা ছিল, চাওয়াটা ছিল আমাদের, সেটা আমরা দেখিনি। বাংলা একাডেমির লেখক সমাজের মধ্যে বা যে সমাজটা সংস্কৃতি চর্চা করে, সাহিত্য চর্চা করে, ওই সমাজের মধ্যে যে প্রভাবটা তৈরি করার কথা ছিল, এটা বাংলা একাডেমিও পারেনি। জাতীয় গণগ্রন্থাগার যে কাজটা করা দরকার, সেটাও করতে পারছে না। কথা হয়তো অনেকে জানে না। হ্যাঁ, পাবলিক লাইব্রেরি, এই যে শাহবাগে, এটার কাজ কি শুধুমাত্রই এখানে আসবে, বই পড়বে, এটাই? এর কি আর কোনো কাজ নেই? সারা দেশব্যাপী জাতীয় গণগ্রন্থাগারের বা কিংবা পাবলিক লাইব্রেরির যে শাখাগুলো আছে, এই শাখাগুলোর মধ্যেই শুধু পাঠকরা গিয়ে বই পড়বে, নাকি সামাজিক কোনো কার্যক্রম করার দরকার আছে? হ্যাঁ, আমরা যদি সমাজ এই কালচারাল প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে, এই প্রজ্ঞা যেখানে চর্চা হয়, এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যদি সমাজকে আমরা কিছু দিতে না পারি, প্রতিষ্ঠানগুলো যদি দিতে না পারে, তাহলে তো সমাজ অগ্রসর কোনোভাবেই হওয়ার কথা না। তো একইভাবে পত্রিকাগুলোর কথাও, যে আপনি বলেছেন যে দেশের সবচেয়ে সর্বোচ্চ পত্রিকাটা সাহিত্য পাতা যদি আমরা দেখি, এটা সাহিত্য পাতা আছে কিনা, ওগুলো কিন্তু ফিচার পাতা হয়ে গেছে না, সব ফিচার, অধিকাংশই ফিচার পাতা। যে আমি কালের কণ্ঠ বলি, এখন আমার মতে যে কিছু সাহিত্য থেকে থাকে, সমকালের কালের খেয়াটা ভালো করছে, এছাড়া আর অন্য কোন পত্রিকা আমি ঠিক ওইভাবে খারাপ বলছি না। সাহিত্য করার জন্য যা করা দরকার সেটা কিন্তু হচ্ছে না। মানে একটা দৈনিক পত্রিকার সবচেয়ে অবহেলিত যে পাতাটা, সেটার নাম সাহিত্য পাতা। এটার পিছনে কোনো পুঁজি বিনিয়োগ খুব একটা করা হয় না, লেখকদেরকে ঠিকমতো টাকাও দেওয়া হয় না, লেখকরা লিখতে উৎসাহিত হয় না। এখন আমরা যারা টিহু ভাইরা যারা বেশ কিছুদিন লিখে একটা জায়গায় পৌঁছাতে পেরেছেন, আমরা হয়তো 1000 টাকা 1500 টাকা পাচ্ছি লিখে, যে তরুণটা আমাদের চেয়ে যারা বয়সে কম, তারা লিখে তো সম্মানই পাচ্ছেন না। ফলে তারা লেখার এক ধরনের অনুৎসাহ তাদের মধ্যে তৈরি হয়। আর লেখার সম্মানটা দিলে হয় কি, লেখক আরো বেশি লিখতে উদ্বুদ্ধ হন। আচ্ছা, একটু বাংলা একাডেমির কথা আর একটু বলবো। বাংলা একাডেমির বড় কাজ হচ্ছে যে এটা গবেষণা প্রতিষ্ঠান। ওই অর্থে কোনো গবেষণা মানে খুব ভালো, মানে যে প্রভাব ফেলার কথা, প্রভাব ফেলবে না। আমি বলতেছি এটা একাডেমির সাথে জড়িত। বাংলা একাডেমিটা বাংলাদেশের বড় বড় যেসব উচ্চতর গবেষণা হয়, এটা বাংলা একাডেমি করার কথা ছিল, ওই অর্থে করে না। আমি বলতেছি এই অর্থে বাংলা একাডেমি নিষ্ক্রিয়। হয়তো ওদের কর্মকাণ্ড আছে, না হলে এত লোক বেতন নেয় কিভাবে, নিশ্চয় আছে।
আমি ওই অর্থে বলছি। হ্যাঁ, এখন হচ্ছে নোমান যেটা বললো, মানে কেউ তো সাহিত্য বাঁচায় রাখতে পারে না। একটা সাহিত্য যখন বিস্তৃতি ঘটে, আমরা ক্লাসিক্যাল সঙ্গীতের দিকে যদি যাই, এটা ক্লাসিক্যাল সঙ্গীত টিকে রাখতে হচ্ছে পুঁজিপতিরা, যারা রাজা রাজদরবার, এটার মাধ্যমে সঙ্গীতটা কিন্তু সূক্ষ্মতর একটা জায়গায় গেছে। এখন ধরেন এই সাহিত্যটাকে বাঁচায় রাখবে কে? যেমন ধরেন একটা ভালো 16 কোটি 17 কোটি জনগণ, আমাদের এখানে একটা সাহিত্য পত্রিকা নাই ওই অর্থে, নতুন ধারা আর কালিকলম ছাড়া, শুধু সাহিত্য নিয়ে একটা আর্ট ম্যাগাজিন নেই। আর্ট ম্যাগাজিন আছে কি ছিল? জামিনী ছিল, জামিনী বন্ধ। এখন ডেপার্ট বেরোয়, ডেপার্টও নিয়মিত না, ডেপার্টের সঙ্গে আমি যুক্ত। আমি বলতেছি এটা আমাদের যে অন্যান্য একাডেমির কথা। এখন ধরেন এসব প্রতিষ্ঠানগুলো এই জিনিসগুলো করতে পারতো, কিন্তু এই প্রতিষ্ঠানের সীমাবদ্ধতার কারণে করতে পারে না। এখন এটা করার জন্য যে ধরনের শিক্ষিত লোক দরকার, এসব একাডেমিতে সংকট আমরা আছে, সক্রিয় হতে পারছি না। সক্রিয় হতে পারছি না। পারছে না। এটা এখন আমাদের সবচেয়ে বড়, মানে আমরা সার্বিকভাবে যে সমস্যাগুলোর কথা বলছি, সেই সমস্যার কথা হচ্ছে যে আমাদের নিষ্ক্রিয়তা। না, নিষ্ক্রিয়তা তো আমি বারবারই বলি, আমরা সক্রিয়, আমরা লিখছি তো, আমি নিষ্ক্রিয় বলতে পারি না। আমি অফিস করি, আমি কাজ করি, আমি না, পড়ি। ব্যক্তিগতভাবে না, ব্যক্তিত্ব একটা প্রভাব থাকে সমাজে, পরিবারের মধ্যে থাকে, পরিবারের প্রভাবটা সমাজের উপর যায়। আপনি ওইভাবে দেখলে আমরা নিষ্ক্রিয় ওইটা বলতে পারি না। আমার কথা হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে যে একটা, যেটা হচ্ছে নানাভাবে ধরুন সংস্কৃতি, সমান্তরালে চলা। হ্যাঁ, সমভাবে কীর্ত করা, নৃত্য করা, ওইভাবে হচ্ছে না। আমি বলতেছি যেটা প্রভাব, কোরাস আওয়াজটা নাই। হ্যাঁ, আওয়াজটা নাই। হ্যাঁ, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিল সভা সংলাপে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সভা সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।